প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সামনে আমি পুনরায় দশম শ্রেণীর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাকে সকলকে শুভেচ্ছা। আমার সঙ্গে রয়েছেন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মহোদয়গণ। এখানে দুজন টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকও রয়েছেন, প্রদীপ স্যার এবং মায়া স্যার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ইনস্টিটিউট অফ আমিনুদ্দিন বাকির সামনে দাঁড়িয়ে আছি, মালয়েশিয়া, যেখানে ক্লাব করার জন্য আমরা গিয়েছিলাম টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকগণ সহ। আমি মেহফুজা জেসমিন, সিনিয়র শিক্ষক, পুলিশ মুসলমান কলেজ, রংপুর। আর দশম শ্রেণীর আয় ও ব্যয় এই হিসাব নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো বিষয় বস্তু আলোচনার পূর্বে আমাদের প্রয়োজন কী সেটা আমাদেরকে জানতে হবে। এসব পরের স্লাইডে আসি। বন্ধুরা, তোমরা বলো তো, আমি মাসের শেষে কী পাই? হ্যাঁ, দেখো আমি লিখেছি আমি বেতন পাই। এটা আমার আয় না ব্যয়? অবশ্যই এটা আমার আয়। এই টাকা দিয়ে আমি কি করি? নিশ্চয়ই সংসারে বিভিন্ন প্রয়োজনে ব্যয় করি। শুধু কি সংসার প্রয়োজনে ব্যয় করি? না, নিজের যদি ব্যক্তিগত খরচ থাকে সেটাও আমি করি। আবার কোথাও যদি বিশেষ প্রয়োজন পড়ে সেখানেও আমি এই টাকা দিয়ে ব্যয় করি। তুমি তোমার বাবা মা, ভাই বোন, পরিবারের অন্য অন্য সদস্য যারা ইনকাম করে তাদের দিকে একটু খেয়াল করো তো। যদি তোমার বাবা মা চাকরি করে তাহলে দেখবা যে চাকরি থেকে যে টাকাটা আসে সেটা তাদের কি আয়। এবং তোমার আশেপাশে খেয়াল করলে বুঝতে পারবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এ থেকে তুমি অনুধাবন করো যে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে সম্প্রদায় আয় ব্যয়। অর্থাৎ সম্প্রদায় আয় ব্যয় এই বিষয়টি আমরা কেন বলছি, কেন আমাদের আলোচনা করার প্রয়োজন রয়েছে? তোমরা যেহেতু ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী, তোমাদের ব্যবসা উদ্যোগ, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এবং হিসাব বিজ্ঞান এই তিনটি পাঠ্যপুস্তকেই তোমাদের আয় ব্যয় সম্প্রদায় বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা রয়েছে। বিশেষ করে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত প্রতিটি অধ্যায়ে তোমার সম্প্রদায় আয় ব্যয় এই বিষয়গুলোকে তোমাকে আলাদা করতে হবে, চিহ্নিত করা শিখতে হবে। এই জন্য এরপর তোমাদের কিন্তু ভালো দক্ষতা অর্জন করতে হবে। অর্থাৎ তোমাকে সম্পদ চিহ্নিত করা শিখতে হবে, দায় চিহ্নিত করা শিখতে হবে, আয় চিহ্নিত করা শিখতে হবে, ব্যয় চিহ্নিত করা শিখতে হবে। তা বন্ধুরা, যেহেতু আজকের পাঠের বিষয়ে আমরা জানতে পারলাম যে সম্পদ, দায়, আয়, ব্যয়, তাহলে আজকের পাঠ শেষে আমরা কি জানতে পারবো? আজকের পাঠ শেষে আমরা জানতে পারবো হিসাব সমীকরণের আয়, ব্যয়, দায়, সম্পদ চিহ্নিত করতে পারবো। হিসাব সমীকরণের আয়ের প্রাপ্তি ও আয় বিষয়টি চিহ্নিত করতে পারবো। হিসাব সমীকরণের ব্যয়ের প্রদান ও ব্যয়, হিসাব সমীকরণের ব্যয়ের প্রদান ও ব্যয় বিষয়টি আমরা চিহ্নিত করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে আমি আয়ের সঙ্গে প্রাপ্তি এবং আয় এই বিষয় শব্দ দুটিকে আলাদা করেছি, এবং ব্যয়ের ক্ষেত্রে প্রদান এবং ব্যয় এই বিষয়টিকে আমি আলাদা করেছি। কেন আলাদা করেছি তোমরা কি একটু খেয়াল করেছো? হ্যাঁ, একটু অনুধাবন করো। এই বিষয়টি আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে গেলে আমরা বিষয়টি নিয়ে বুঝতে পারবো ধাপে ধাপে, একটা পরে একটা তোমাদেরকে বিষয়টি আমি তুলে ধরবো। প্রথমে দেখো, আমি তোমাদের সামনে আয় শব্দটি তুলে ধরেছি। অর্থাৎ আয় এটিকে আমি তিনটি অংশে হবে, এটি রিপিট, 4 নম্বরটা রিপিট হয়েছে। অর্থাৎ ব্যয়কে আমরা কখনো আয়কে কখনো আমরা সম্পদ বলবো, কখন দায় বলবো এবং কখন আয় বলবো। যে আয়ের ঘটনার টাকা ভবিষ্যতে অনাদায়ী পাওয়া যাবে, অর্থাৎ গতকাল, আজ এবং আগামীকাল, এই তিনটি শব্দ দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, যে টাকাটা গতকাল আমি কেউ আমার প্রতিষ্ঠানে শ্রম দিয়েছে কিন্তু তাকে আমি টাকাটা পেড করিনি, এটি কিন্তু তার প্রাপ্য। অর্থাৎ আমার প্রতি অনুরূপভাবে আমি যদি আমার প্রতিষ্ঠান যদি কাউকে কোনো কিছু বিক্রি করে থাকে কিন্তু টাকাটা যদি গতকালকে না পায় তাহলে সেটি আর তখন আয় থাকবে না, সেটি আমার কাছে আজকে সম্পদ হয়ে যাবে। অনুরূপ, যে আয়ের ঘটনার টাকা অগ্রিম বা অনুপযুক্ত পাওয়া গেছে, আগামীকালের আমি আমার প্রতিষ্ঠান কাউকে শ্রম দেয়নি বা
আমার আমার প্রতিষ্ঠান আগামীকালকে কারো কাছে পণ্য বিক্রি করেনি, কিন্তু আজকেই তাদের টাকা নিয়ে নিচ্ছে, এটাকে আমরা কিন্তু আয় বলতে পারবো না, এটাকে হবে দায়। অনুরূপভাবে যে আয়ের ঘটনার টাকা সাথে সাথে পাওয়া যায়, অর্থাৎ আমি আজকে পণ্য বিক্রি করেছি, আজকেই টাকাটা পেলাম, এটিকে আমরা আয় বলবো। তাহলে বন্ধুরা দেখো, গতকালের যদি কোনো আয় আমার বাকি থাকে তাহলে সেটাকে আজকে আমি সম্পদ বলছি। অনুরূপভাবে আগামীকালের কোনো আয় কিন্তু আজকে যদি আমি না নিয়ে নিই তবে সেটাকে আমি দায় বলছি, এবং আজকের টাকা আজকে পেলে সেটাকে আমি সম্পদ ব্যয় আয় বলছি। তাহলে ব্যয়ের ক্ষেত্রে কি এসে, প্রিয় শিক্ষার্থীরা দেখো, ব্যয়ের ক্ষেত্রে বলা আছে অনুরূপভাবে 3টি পার্ট। যে ব্যয়ের ঘটনার টাকা ভবিষ্যতে বকেয়া পরিশোধ করা হবে, অর্থাৎ বকেয়া পরিশোধ মানে কি, প্রতিষ্ঠানের আর্থিক বছর হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, অথবা 1 জুলাই টু 30 জুন, অথবা আমরা 12 মাস হিসাব করে নেব। এই সময়ের মধ্যে যদি কোনো ব্যয়ের টাকা প্রতিষ্ঠান পরিশোধ না করে তাহলে সেই ব্যয়ের টাকাটাকে প্রতিষ্ঠানের জন্য কিন্তু দায়ী হয়ে যাবে। অনুরূপভাবে আমি একটু বুঝাই, গতকাল আমার, আজ এবং আগামীকাল, এই 3 দিনের আজকে টাকাটা যদি আমি পরিশোধ না করি, এটি যদি আমি কালকে যেয়ে পরিশোধ করি, তখন আজকের টাকাটা শ্রম দিয়েছে প্রতিষ্ঠানে, এটি তখন আমার প্রতিষ্ঠানের জন্য দায়ী হয়ে যাবে। আবার কখন এটি সম্ভব হবে, আগামীকালের শ্রম এখনো পর্যন্ত কারো কাছ থেকে প্রতিষ্ঠানে নেইনি, তাহলে এটিকে আমার একটু দায় হবে। কোনোভাবে আজকের টাকা যদি আজকে আমি পরিশোধ করে দিই তাহলে আমার কিন্তু তখন আর এটি দায় হচ্ছে না, তখন একটু ব্যয় হয়ে যাবে। এখানে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, একজন দোকানদার, তোমার খেয়াল করো যে একজন দোকানদার এখানে ক্রেতার কাছ থেকে টাকা গ্রহণ করলো, বুঝে নিয়ে ক্যাশ বাক্সে রাখছেন। ভিডিও ক্লিপসটি খেয়াল করো, বুঝে নিয়ে কী করছে, ক্যাশ বাক্সে রাখছেন, এবং ক্যাশ বাক্স থেকে তিনি তার ফার্নিচারের মূল্য রেখে অবশিষ্ট টাকা ফেরত দিলেন। ক্রেতা সেই টাকাটা বুঝে নিচ্ছেন হাতের মধ্যে, অর্থাৎ তিনি তার ক্রয়কৃত ফার্নিচারের দাম দিলেন তার শোরুমে, এবং বিক্রেতা সেটি বুঝে নিলেন, বিক্রেতা তাকে রিসিপ্ট দিলেন, ক্রেতা রিসিপ্টটা দেখছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আয় কার হলো, এখানে আয় হলো দেখো বিক্রেতার না ক্রেতার, অবশ্যই বিক্রেতার। আর ক্রেতার কি হলো, ব্যয়। তাহলে এই সঙ্গে সঙ্গে যে পরিশোধ হলো, এটি হচ্ছে আমার আয় এবং ব্যয়। এরপর পরের স্লাইডে আমরা একটু খেয়াল করি বিষয়টিকে নিয়ে উদাহরণের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে সমন্বয়ের মাধ্যমে আমি বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পণ্য উত্তোলন মালিক কর্তৃক 8,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব আমাদের ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলনকে আমরা ওই বা ই হ্রাস দেখিয়েছি হিসাব সমীকরণে নিয়ম অনুসারে, দুতরফা দাখিলার নিয়ম অনুসারে। ক্রয় হিসাব হবে আমাদের ইএক্স হ্রাস, অর্থাৎ ব্যয় হ্রাস। ব্যয় যখন হ্রাস হচ্ছে, ব্যয়ের সামনে কিন্তু সমীকরণে একটি মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার আজকে 10 টাকা ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু আমি 8 টাকা ব্যয় করেছি, 2 টাকা কম হয়েছে। এটি কিন্তু এক অর্থে আমার প্রতিষ্ঠানের আয় হবে। এই ক্ষেত্রে আমরা সমীকরণের বিষয়টিকে কিভাবে চিহ্নিত করব? একবার মালিকানা সত্ত্বে উত্তোলনের সঙ্গে যোগ করে মূলধন থেকে বাদ দিতে হবে, আর একবার বিষয়দায় বিবরণীতে ক্রয় থেকে বিয়োগ করে করতে হবে। এই বিষয়টা কেন করতে হবে আমি এই পরের স্লাইডগুলোতে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা অনুধাবন করো। প্রিয় শিক্ষার্থীরা, যে জায়গাগুলোতে তোমার মনে হবে যে সমস্যা আছে সেটি মার্ক করে রাখবে, রেখে কমেন্টস আকারে আমার স্লাইডের নিচে কমেন্টস আকারে তুমি লিখ দেবে। আমি আবার পুনরায় ওটা তোমাদের দেখে পরের স্লাইডে আমি ওটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের সমন্বয় সমূহ দেখো এখানে কি বলেছে, এখানে এ ইকুয়াল এল প্লাস ও ই অবলিক ই, যেটিকে আমরা যদি বিস্তারিতভাবে লিখি সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। এর ডান দিকে একবার 8,000 টাকা এল হ্রাস হয়েছে, মূলধন জাতীয় প্রদান। এখানে ব্যতিক্রমী মতামত থাকতে পারে যে এটিকে আমি কেন মূলধন জাতীয় প্রদান বললাম, কারণ তারপরে মূলধন আনলে মূলধন জাতীয় প্রাপ্তি হওয়া বলে।
কাজে উত্তোলন ওই অর্থেই মূলধন জাতীয় প্রদান। এখানে প্রিয় শিক্ষার্থীরা এল হবে না, এখানে ডি হ্রাস অর্থাৎ ডি বৃদ্ধি। ডি বৃদ্ধি হলে আমাদের ই হ্রাস, অর্থাৎ এক অর্থে আমার মূলধন জাতীয় ব্যয় প্রদান। আর এবং ৮,০০০ টাকার ইএক্স হ্রাস হয়েছে, অর্থাৎ ইএক্স কিন্তু আমার এখানে বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে দুই অর্থে দেখা যাচ্ছে একবার প্লাস একবার মাইনাস, দুটো মিলে প্লাস মিলেছে 0 ৮,০০০ টাকা। আমরা দেখি পরের স্লাইড এখানে কি বলা রয়েছে। ৮,০০০ টাকার ইএক্স হ্রাস মানে মূলধন জাতীয় ব্যয়। তাহলে একই দিকে প্লাস এল হ্রাস, এল না প্রিয় শিক্ষার্থীরা, এখানে ডি হবে, অর্থাৎ ডি বৃদ্ধি। ডি বৃদ্ধি যদি হয়ে থাকে তাহলে আমার ডি এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে সেটি মাইনাস হয়ে গেল। আর ইএক্স হ্রাস মানে হচ্ছে মাইনাস গুণন মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস। একই দিকে একবার প্লাস হলো একবার মাইনাস হলো। সমীকরণের একই দিকে এ ইকুয়াল এল প্লাস ওই অবলিক ই সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, একবার প্লাস হলো আর একবার মাইনাস হলো, অর্থাৎ ডি বৃদ্ধি পাওয়া মানে এটি মাইনাস হয়ে যাওয়া, আর ইএক্স হ্রাস পাওয়া মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাওয়া। অর্থাৎ ৮,০০০ টাকা একবার বৃদ্ধি হয়ে মাইনাস হলো আর একবার প্লাস হয়ে সেটি বৃদ্ধি পেল, অর্থাৎ হ্রাস এবং বৃদ্ধি দুটো সমান হলো। পরের স্লাইডে দেখো, এখানে আরেকটি উপাদান নিয়ে এসেছি। বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য করা হয়েছে ২৭৫০ টাকা। এখানে 5 বছর মানে 5 ভাগের 1 ভাগ হবে 5-এর 1 অংশ, তাহলে বিলম্বিত হবে 5-এর 4 অংশ। সমানভাবে 5 বছরকে ভাগ করে দিতে হবে বিজ্ঞাপন খরচটিকে। এখানে বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, এ বৃদ্ধি, বিজ্ঞাপন হিসাব হচ্ছে ক্রেডিট, অর্থাৎ মাইনাস ইএক্স হ্রাস। এখানে খেয়াল করো, মাইনাস ইএক্স হ্রাস মানে মাইনাস গুণন মাইনাস সমান হচ্ছে প্লাস। তার মানে আমার বিজ্ঞাপন খরচ হওয়ার কথা ছিল 40 বছরের চলতি বছরে বিজ্ঞাপন খরচ হওয়ার কথা ছিল ২৭৫০ টাকা, কিন্তু আমার বিজ্ঞাপন খরচ হবে এক অংশ, অর্থাৎ দেখা যাচ্ছে এর 5 ভাগের 1 ভাগ হলে 500 টাকা হয়। তাহলে ২৭৫০ থেকে 500 বাদ দিলে ২২০০ টাকা। এই ২২০০ টাকা হচ্ছে আমার কিন্তু ব্যয় হ্রাস। বিলম্বিত খরচ 5 বছরের জন্য করা হয়েছে ২৭৫০, তার মানে বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ২২০০ টাকা এবং বিজ্ঞাপন খরচ হিসাব হচ্ছে ২২০০ টাকা। তার মানে ব্যয় হ্রাস হলো আমার ২২০০ টাকা এবং সেটি চলতি সম্পত্তি যে আমার বসলো ২২০০ টাকা। একবার পরিচালন ব্যয় হিসাবে বিজ্ঞাপন থেকে ২২০০ টাকা বাদ দিয়ে দেখাতে হবে, আর একবার আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পত্তি হিসাবে আর্থিক অবস্থা বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে ২২০০ টাকা দেখাতে হবে। তাহলে দেখো সমীকরণে একবার প্লাস একবার মাইনাস হচ্ছে, তাহলে সমীকরণের দুই দিকে আমাদেরকে মিলকরণ করে বিষয়টি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আসতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই জিনিসগুলো খেয়াল করি তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে আসলে আমাদের গাণিতিক সমস্যাটা ঠিক সেরকম যে জটিলতা রয়েছে তা নয়। এখানে আমাদেরকে তাত্ত্বিকভাবে বিষয়গুলোকে ইকুয়েশন ভিত্তিক চিন্তা করে সমাধান করতে হবে। এরপর স্লাইডটি খেয়াল করো, এখানে একবার ২৭৫০ টাকা মুনাফা জাতীয় প্রদান এবং ৫০০ টাকা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় প্রদান এবং ব্যয় কোনটা? তাহলে ব্যয় এবং প্রদানের মধ্যে কত বড় পার্থক্য খেয়াল করো। অর্থাৎ আমরা যেটা অগ্রিম প্রদান করছি এটা কিন্তু আমার তখন আর ব্যয় থাকছে, আমার সম্পদ হয়ে গেল ২২০০ টাকা আমার সম্পদ। অর্থাৎ তার মানে টোটাল টাকাটা ২২০০ এবং ৫০০ মিলে হচ্ছে ২৭৫০। ২৭৫০কে আমি প্রদান করবো আর ৫০০কে আমি ব্যয় করবো। এখানে এ ইকুয়াল এল প্লাস ওই অবলিক সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, ৫০০ টাকা মুনাফা জাতীয় ব্যয় এবং ২২০০ টাকা এ বৃদ্ধি হয়েছে মুনাফা জাতীয় প্রদান, যা সম্পদ রূপে গণ্য। তাহলে প্রথম দিকে যে স্লাইডে যে বিষয়টি লিখেছি তার সঙ্গে দেখো এখানে আমি মিল করে তোমাদেরকে বিষয়টি তুলে ধরলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় এতক্ষণ ধরে বিভিন্ন স্লাইডের মাধ্যমে তোমরা বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করছে এবং এই বিষয়ের সঙ্গে তুমি বিভিন্ন তথ্যপত্রগুলো যদি আমরা দ্বিতীয় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত খেয়াল করি তাহলে দ্বিতীয় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় তুমি এই বিষয়টি পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এ ইকুয়াল এ প্লাস ওই অবলিক সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, ৫০০ টাকা মুনাফা জাতীয় ব্যয় এবং ২২০০ টাকা এ বৃদ্ধি মুনাফা জাতীয় প্রদান। খরচ ২৭৫০ টাকা, এর মধ্যে ২২০০ টাকা বিয়োগ করতে হবে।
তাহলে ব্যয় আসলো কত? ব্যয় কমে গেল আমার 500 টাকা। এই ব্যয়টাকে আমি কিন্তু অগ্রিম দিয়েছি, এটি তো আর ফেরত নিতে পারবো না। কাজেই এই হিসাব সমীকরণের এই বিষয়গুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করা কিন্তু কঠিন হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এসো তাহলে আমরা একটু অ্যাসাইনমেন্ট গ্রহণ করি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কি গ্রহণ করবে? তোমরা খেয়াল করবে, আমরা চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায়ে আমাদের বলা রয়েছে হিসাব, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এবং পঞ্চম অধ্যায় হচ্ছে হিসাব চ্যাপ্টার। এই দুটো মিলে তোমরা একটু মিলকরণ করলে বুঝতে পারবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে আমার ক্লাসে প্রায় শেষ চলে এসেছি। এইখানে তোমরা সকলে ভালো থাকো, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলো, নিয়মিত পুষ্টিকর খাবার খাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।